তো বাইককে বেঁধে রেডি করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ বরফ পড়ছে। এটা সকাল ভোর 5টা থেকে পড়ছে, যতদূর আমি দেখছি রাতেও হয়তো পড়ছিল, জানি না। তো এর জন্য গাড়ি গাড়ি দেখো ওই রাস্তায় সব দাঁড়িয়ে আছে। ওইখানে চেকপোস্ট আছে উপর থেকে, ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে এখনও, আরও গাড়ি আসছে দাঁড়িয়ে আছে। জানি না বাইক কেউ ছাড়ছে কিনা, কারণ এখানে এতটা বরফ মানে চন্দ্রতালে প্রচুর বরফ হবে। আর চারপাশের ওয়েদার দেখো, এখন বরফ পড়ছে। তো এইভাবে বেরাবো। আরও এখন একটু জোরে বরফ পড়তে শুরু হয়েছে, একটু কম ছিল, এখন একটু বেড়েছে। তো চলো দেখা যাক কী হয়, বেরোই এখান থেকে আগে। তো সকাল সকাল চেকপোস্ট তো খুলেনি, মোটামুটি একটু রোদ বেরাতে 9:30টার দিকে চেকপোস্ট খুলেছে। আর আমি তো সাইড দিয়ে চলে এসেছিলাম চেকপোস্টের কাছে, ওর অনেক গাড়ির জ্যামে ও আটকে গেছিলো। তো আগে বাইকগুলোকে ছেড়ে দিচ্ছিল, কিন্তু আমার কিছু উপায় ছিল না, ও না আসা পর্যন্ত আমি বেরোতেও পারছিলাম না। তো ও আসতে তারপরে বেরিয়েছি। আর আরও খারাপ, কালকের থেকেও আরও খারাপ রাস্তা, কিন্তু ঠিক আছে, এমন কিছু খারাপ না। ওই লুজ বোল্ডার কিছু পড়ে আছে, চিপস টিপস, এমন কিছু ব্যাপার না। এগুলো রাস্তার দিকে না তাকিয়ে সোজা তাকালেই হয়। হ্যাঁ, তবে যে ভয় পাবে সে আসতে পারবে না। আমি সকালে উঠে সবাইকে বলেছিলাম যে 9:30 বাজবে, রোদ হবেই, কারণ এত বছর পাহাড়ে আসার আমার একটা এক্সপিরিয়েন্স আছে। কেউ বিশ্বাস করলো না, না না হবে না, না না। তো ও নচিকেতা বেরাচ্ছিল না, ওকে আমি জোর করে করে বের করেছি, চল চল রেডি হো রেডি হো রেডি হো। এই যে ঠিক রেডি হলো, আমরা বেরালাম, 9:30 বাজলো, রোদ হলো। এবার যদি আমরা রোদের জন্য অপেক্ষা করতাম তাহলে কি হতো? তাহলে আমাদের অনেক লেট হয়ে যেত, এখন আরও ভিড় বেড়ে যেত, চেকপোস্টে আর ছাড়তো না। তো এই হচ্ছে রাস্তা। রাস্তার কন্ডিশন ঠিকঠাক, এরকম রাস্তা তো হবেই পাহাড়ে, এটা তো নর্মাল। আগে যখন প্রথমে আমি গুরুদংমার গেছিলাম, তখন লাচেনের রাস্তা জাস্ট এইরকমই ছিল। এখন পরে ভালো হয়ে গেছিল, তারপরে ধস নেমে, তো এখন তো খুবই খারাপ অবস্থা। চন্দ্রতাল ঢুকতে এখনও 1 ঘন্টা দেখাচ্ছে, কারণ এরকম রাস্তায় 15-20 বেশি এভারেজ রাখা যাচ্ছে না। আমি একটু বেশি রাখতে পারতাম, বাট দুজন যেহেতু একসাথে এসেছি, তাই দুজনের সঙ্গে সামঞ্জস্য করছি। তো এই 20 এভারেজ রেখে 1 ঘন্টা লাগছে, মানে বুঝেই লাও আর কত কিলোমিটার। এমনিতেও আমাদের গাড়িতে পেট্রোল কম হয়ে গেছে, কাজাতে পেট্রোল ভরাইনি, একদম রিজার্ভে পড়তে যায়। ওর গাড়িতে তো রিজার্ভ হয়তো পড়েই গেছে, জানি না কতটা কি যেতে পারবো, দেখা যাক। এই খারাপ রাস্তায় আমার চালাতে কোনো কষ্ট হচ্ছে না বা অসুবিধা হচ্ছে না, খালি আমার হাত দুটো একটু ব্যথা ব্যথা হয়ে যাচ্ছে মাঝে মাঝে আর কি। আর যখনই কোমরে ব্যথা লাগছে আমি দাঁড়িয়ে পড়ছি, দাঁড়িয়ে চালাচ্ছি। কি আছে, কি এমন বিশাল অফরোড! লোকজন শুধু এটা হাইপ বানিয়ে রেখেছে, শুধু হাইপ, শুধু মার্কেটিং। এই খারাপ রাস্তা, এই এত এসপিটি, বিশাল কঠিন, সব বেকার কথাবার্তা এসব। ওয়াটার ক্রসিংটা একটু সমস্যা হয়, এটা আমি মানছি। এগুলো কি খারাপ আমাকে বলো তো, এগুলো কি খারাপ? ক্যামেরায় একটু কম খারাপ দেখা যাবে, এটা স্বাভাবিক, রিয়েল লাইফে একটু বেশি ফিল হবে, তবে সেটা আর কি, একটু
একটু মনে কনফিডেন্স রাখবে, গাড়িতে এক্সিলেটর গিয়ার আছে, মারবে উড়ি বেরিয়ে যাবে, কোনো কথা শোনার দরকার নেই। তুমি তো আর যাচ্ছ না, গাড়ি তোমাকে নিয়ে যাবে। আর পড়বে কি হয়েছে, সেফটি গিয়ার পরে আসোনি নাকি, ভয় লাগছে? পড়লে কি হবে, পড়লে শিখবে যে কেন পড়লে এর পরের বারে যাতে না পড়ো। আমার কি হচ্ছে না, হ্যান্ডেল এপাশ ওপাশ করে ফেলে দেওয়ার, কিন্তু ফেলতে দেবো না, জেদ আমার, ফেলতে দেবো না। আর কিছু, এই আমার সাথেও ছেলেটা এসছে, ও প্রচুর কনফিডেন্স লো হয়ে যাচ্ছে, ওকে বারবার আমাকে দিয়ে একটু বোঝাতে হচ্ছে, কনফিডেন্স আনতে হচ্ছে, মাঝে মাঝে বকেও দিচ্ছি, ওর হয়তো খারাপও লাগছে, কিন্তু কিছু করার নেই। এসব জায়গায় সারভাইভ করতে হলে এসব জায়গায় এভাবে যেতে হবে, এইভাবেই করতে হবে। এখানে এটা কোনো সহজ কোনো জায়গা নয়, নরম কোথায় হবে, কঠিন জায়গা, কঠিনভাবেই তোমাকে রেডি হতে হবে। হ্যাঁ, অনেকে বলতেই পারে তুমি অনেকবার গেছো, অনেক আছো, তোমার এক্সপিরিয়েন্স আছে। তো আমি কি জীবনে ফার্স্ট টাইম কখনো আসিনি? আমিও তো ফার্স্ট টাইম এসেছিলাম, তাও আবার একা, আমি কারোর সাপোর্ট ছাড়াই সব কিছুই করেছি। তবে বলছি না যে তোমরাও সেটা করো, কিন্তু যদি মনে হয় যে তুমি পারবে, কনফিডেন্স আছে, করো, কে আটকাচ্ছে তোমাকে? এই যে ভি স্টর্মের মতো একটা হার্ড সকারকে, মানে কি বলবো, এর মতো জঘন্য সকার হয়তো কোনো অ্যাডভেঞ্চার বাইকে নেই, আর হবেও না, ঠিক আছে? তো এর মতো গাড়িকে আমি যদি এইখানে নিয়ে আসতে পারি, ইজিলি নিয়ে যাচ্ছি, তাহলে আর কি, মানে আমি তো। তবে আমি একটা কথা বলবো, এর থেকে আমার জিক্সার 150 সকার ভালো ছিল, সে অনেক বেশ সফট ছিল, আর এইসব রাস্তায় আরও ভালো হতো। এ গাড়িটা অতটা, মানে জিক্সারের তুলনায় কম্পেয়ার করলে এটা অতটা ভালো না। এইসব রাস্তায় যদি বসে বসে কোমর ব্যথা হয়ে যায়, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়। বসে বসে কোমর ব্যথা হয়ে যাচ্ছে তেরি। টেনশন হচ্ছে এটা, ওর গাড়িতে রিজার্ভ পড়ে গেছে, জানি না কি হবে। রিজার্ভে আই থিঙ্ক 100 কিলোমিটার যাবে ওর গাড়ি, কিন্তু এরকম সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারে কি আর 100 কিলোমিটার যাবে? ধরলাম 70, তো 70 কিলোমিটারের আগেই আমাদের পেট্রোল খুঁজতেই হবে। আমার গাড়ি চলে যাবে, ওর গাড়ি যাবে না, মিশিওরও যাবে না। ওটা রয়্যাল এনফিল্ড, হাঙর বাচ্চা, ও সব তেল খেয়ে যাবে। তো দেখা যাক কি করা যায়। क्या नज़ारा है भाई साहब, देखो देखो। আরে এরকম নজারা দেখে আমি প্রেমে পড়ে যাই সিরিয়াসলি, মানে আমার খাওয়া দাওয়া, আমার ঘোরা সব ভুলে যাই, মনে হয় এখানেই বসে থাকি। যদিও সারভাইভ করতে পারবো না, মানে এতই ভালো লাগে বড় বড় পাহাড়ের কাছে যেতে, হয়তো আমার মতো অনেকেরই ভালো লাগে। আর এক্সপ্রেসটা সেখানেই করতে পারি যেখানে এটা দেখতে পাই, পরে গিয়ে সেই এক্সপ্রেশন থাকে না, মানে ওটা হয় না। খুব মজা লাগছে, খুব মজা লাগছে, হেভি লাগছে, আর সেই ঠান্ডাও লাগছে। এখানে টেম্পারেচার -13। জায়গার নামটা দেখলাম না, জাস্ট গুগল থেকে নোটিফিকেশান দেখলাম।
ওকে, निकलो निकलो। এবারে হাইস্ট পিক থেকে নিচের দিকে নামছি, আশা করি একটু বাতাস, ঠান্ডা বাতাস কম লাগবে। ওই সামনে থেকে, এই সামনের পাহাড়টা থেকে হেভি ঠান্ডা বাতাস আসছে। এবার ডাউনে আছে, ডাউনে রাস্তা ভিজা, ফার্স্ট গিয়ার, অনলি ফার্স্ট গিয়ার। এবারে বাতাসটা লাগছে না, আমি এদিকে ঘুরে গেছি না, আবার যখন ওদিকে যাব বাতাস লাগবে। তো রয়্যাল এনফিল্ডের ব্রেক ফেল হয়ে গেছিল, তাই 10-15 মিনিট একটু অপেক্ষা করে আবার এলাম, কিন্তু উপরে বেশি সময় অপেক্ষা করা যাচ্ছে না, এত ঠান্ডা। আরে এই ডাউনগুলো একটু ডেঞ্জারাস হয়, যদি তুমি গাড়ি সম্বন্ধে, নিজের গাড়ি সম্বন্ধে, নিজের গাড়ির ক্যারেক্টার না চেনো, তাহলে এখানে স্লিপ খাবে। ও মাই গড, এখানে একদম ধীরে ধীরে নিতে হবে। ঠিক আছে, ও ফার্স্ট বারের তুলনায় যথেষ্ট ভালো চালাচ্ছে, যথেষ্ট ভালো। আমি কাউকে প্রথমবার এসে এইরকম রাস্তায় এত সুন্দর চালাতে দেখিনি, সিরিয়াসলি বলছি। ওটা ওর সামনে বলছি না, ওর সামনে বলতে নেই কারুর, কিন্তু ও খুবই ভালো চালাচ্ছে, সিরিয়াসলি হ্যাটস অফ দেওয়া উচিত ওকে। ফার্স্ট গিয়ার, ফার্স্ট গিয়ার। অ্যাপ্রক্স 11টা বাজে আর লেক 10 কিলোমিটার বাকি। ওয়েদার আবার খারাপ হচ্ছে, ঠিক ভোর 5টা-6টার সময় যেরকম ওয়েদার ছিল, ওয়েদার আবার খারাপ হচ্ছে। যেখান থেকে এলাম ওখানে তো এখনও আবার হয়তো বরফ পড়ছে,
আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। আরে 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 এ তো নেপালের মনগান রে। এদিক থেকে নামাতে হবে, এদিক থেকে নামাতে হবে, একদমই সোজা। চলো, এই খারাপ রাস্তায় আর কি ভিডিও করব, বন্ধ করে দিই। তো ওই রাস্তায় নামার সময় একটা রাস্তা ডান দিকে ঢুকে যাবে, যেখানটা লেখা আছে ওয়েলকাম টু চন্দ্রতাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ওই রাস্তায় নিয়ে নিতে হবে। এখান থেকে চন্দ্রতাল আর 12 কিলোমিটার। এইভাবে 12 কিলোমিটার যাওয়াও কঠিন, আবার 12 কিলোমিটার এইভাবে আসতে হবে। এই গাড়িটা আমার পছন্দের গাড়ি, এর থারের থেকেও আমার ভালো লাগে। কিন্তু যেরকম ওয়েট টু বডি রেশিও আছে সেরকম সর্দি হয়ে যাচ্ছে। তো সেটা হচ্ছে পার্কিং, ওখানে বাইক রেখে দিয়ে এসেছি। আর চারদিকে তো বরফের পাহাড়, এখান থেকে অতটা 2 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে। তো আর কী করা যাবে, যাই। তো আরও একটা বড় ওয়াটার ক্রসিং ছিল, সেটাকে ক্রস করে আমরা এগিয়ে এসেছি কিছুটা। পুরো জুতো ভিজে গেছে, জুতো প্যান্ট মোজা সব ভিজে গেছে, আমারও ভিজে গেছে, ওরও ভিজে গেছে। এবারে ও আর পারছে না। ওখানে একটা ক্যাফে ছিল, ওখানে বসে একটু রেস্ট করছে, খাবার খাচ্ছে। ও আর যেতে পারবে না, তাই আমি ওকে ছেড়ে আসতে চাইছিলাম না। ও বলল যে তুমি যাও, আমি শুধু একা এসছি। আর বেশি দূর নেই, অল্প আছে। এখনো 5 কিলোমিটার বাকি। এখানে অনেকগুলো টেন্ট ক্যাম্প দেখতে পাচ্ছি, এখানে মনে হয় স্টের জায়গা আছে। তো সেই দূরে ওর নিচে ওরকম দুটো পাহাড়ের মতো টপকে এতটা হেঁটে এসে ফার্স্ট ভিউ অফ চন্দ্রতাল লেক। তো কালকের কিছু লোকাল লোকের থেকে এই লেকের ব্যাপারে কিছু শুনলাম। কি শুনলাম সেটাই তো, সেটা হচ্ছে এই চন্দ্রতাল লেকের কত গভীরতা আজ পর্যন্ত সায়েন্টিস্টরা বের করতে পারেনি। আর এর চারপাশে যত এরিয়া দেখছো
এগুলো সব পরীদের ডেরা হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনলে, পরীরা নাকি এখানে ডেরা করে রেখেছে। এবারে কথাটা হচ্ছে, পরীরা কি বাস্তবে এক্সিস্ট করে? এখানকার লোকের মান্যতা অনুসারে পরীরা এক্সিস্ট করে। আর বিকেল 4টের পর এখানে কাউকে তো আসতে দেওয়া হয় না, কারণ তারপরে নাকি পরীরা এখানে আসে। আর একটা কথা শুনলাম, ওখানকার একটা লোকাল লোক ছিল, লোকাল লোক এবারে যেটা বললো, মানে আমি অ্যাকচুয়ালি বাজারে গেছিলাম, বাজারে গিয়ে কথাটা শুনলাম যে এখানকার একটা লোকাল লোক নাকি পরীর সাথে বিয়ে করেছিল। তারপরে পরীরা নাকি ওকে বলেছিল যে ওটা কাউকে বলতে না। ও প্রথম কিছু বছর লুকিয়ে রেখেছিল, তারপরে বলে ফেলেছে। বলে ফেলার পরে পরীরা নাকি ওকে মেরে ফেলেছে, এটা আমি শুনলাম। এবার এর সত্য কি না সে তো আর আমি কি করে বলবো। তো এই হচ্ছে লেক। আমি আছি চন্দ্রতাল লেকের সামনে, পুরো সামনে। ওই লেকটা দেখছো, ওটাই চন্দ্রতাল লেক। ব্যাপারটা হচ্ছে এত দূর হেঁটে এসে হাঁপিয়ে গেছি, এই জন্য এখানে একটু রেস্ট। তো ওয়েদার এখন পরপর খারাপ হচ্ছে, ওয়েদার ঠিক হবে না, কারণ 12টা পেরিয়ে গেলে পাহাড়ের ওয়েদারে কোনো আনপ্রেডিক্টেবল হয়। আর যা ভিউ এখান থেকে দেখছো, তো ফিরে এসেছি বাইকের কাছে। এবারে বেরাবো এখান থেকে। ওয়েদার পরপর খারাপ হয়ে যাচ্ছে, এখন টাইম হয়েছে 1:20। তো এখান থেকে এবার বেরানো যাক। তো চন্দ্রতাল থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে দাঁড়িয়েছি এখানে, কাজ চলছে রাস্তা। এবার কখন হবে কি হবে জানি না। একে তো শরীরের অবস্থা খুব খারাপ, তার উপরে এরকম হলে কি হবে জানি না। ঘুম পাচ্ছে। এখনো রাস্তা ক্লিয়ার চলছে, প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছি, আর জানি না কত সময় ধরে চলবে। ওই মেশিনটা রাস্তাটাকে সমান করছে, তারপরে ওপাশে যদি আবার কাজ হচ্ছে, একটা জেসিবি আছে, যাই না। তো রাস্তা ছেড়ে দিয়েছে, ওদিক থেকে চলে এলাম, ওদিক থেকে ওপাশ থেকে ওখানে কাজ হচ্ছিল, ওই যে এখনো ধুলো উঠছে ওখানে। তো ওখান থেকে আমি চলে এসেছি, নচি এখনো আসছে। ওর জন্য একটু অপেক্ষা করি, তারপরে আমি যাব।
বেরিয়ে গেছি। तो सही रहेगा। अब पीछे जा सकते हो, थोड़ा आओ ना। आप बैठो बाइक में, आप बैठो बाइक में, हम खींचते हैं, आपका काम लंबा है ना, आप बाइक में बैठो। बाइक में बैठने की जरूरत नहीं है, ऐसे ही हो जाएगा। ओके, गियर में है शायद, क्लास दबाओ। हाँ, हाथ से रखो। हाँ, पानी से मत लो, एक गाड़ी पूरा अंदर घुस गया था, बाइक मिडिल से लो। गाड़ी तो है बहुत, एक बाइक पूरा नीचे डूब गया था। अभी उनको उठा दिया मैंने, आ रहा है, उनको निकालने दो। 2-3 गाड़ियाँ ही है और बाकी बाइक है। और 2 गाड़ी है। रुको रुको, गाड़ी है, सुनते नहीं है। एक बाइक क्या हुआ, पूरा इतना तक नीचे दब गया, वो पानी के अंदर से लेके जा रहा था, पूरा दब गया। उसको उठाने के चक्कर में मेरा हाथ तो लग गया भाई। कटा नहीं है, बस दर्द है। नहीं 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 चाहिए, वो तो होता है। वो रॉयल एनफील्ड था ना, उसको उठाना बहुत मुश्किल है। हाँ हाँ, खुला है। তার বাইক তো সে রয়্যাল এনফিল্ডটা পুরো এতটা ঢুকে গেছে, মানে ওই সিট অবধি।
তাকে বহুত কষ্ট করে তুলেছি। Jadi masih berbulu ini ratu jiwa macam nanti. যদি চেড়ে নিতে বলে কবিতাটা সাকাটা যেন কেড়ে নিতে দেব না। আর আমি জানি জানি প্রতি রাতে কতখানি ডুবেছে স্বপ্নের রোজ। আর আমি জানি জানি প্রতি রাতে হয় জানি ओए 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 भाई सीधा चलो। अरे अरे कहाँ जा रहे हो भाई साहब? भाई साहब सीधा चलो ना।
बड़े अच्छे लगते हैं ये धरती ये नदियाँ ये रहना और तुम। এই একটা সুন্দর ঝর্ণা, বাহ কি ঝর্ণা ঝর্ণা। এদিক দিয়ে তো ডিপ আছে, এদিক দিয়ে যেতে হবে। সাইড দিয়ে একদম একদম একদম। আরে এবার একটু জলে যেতে হবে, কিছু করার নেই। অফরোড আর শেষই হচ্ছে না। এবারে অনেকটা নিচের দিকে এসছি মনে হচ্ছে, কারণ ঠান্ডাটা একটুখানি কমেছে, একটুখানি, বা হয়তো আমার বডিটা হ্যাবিচুয়েট হয়ে গেছে, জানি না। না তবে এই পাহাড়গুলো আমাদের লেভেলে ছিল, এখন এই পাহাড়গুলো উপরে হয়ে গেছে। আরে কি রাস্তা, কি সুন্দর সুন্দর ঘাস হয়েছে এখানে। এখন বেজে গেছে 5টা, আর দেখতেই পাচ্ছ অনেকটা নিচে নেমে এসেছি, কিন্তু ঠান্ডা কমেনি, ঠান্ডা সেই একই লেভেলে আছে। আর অফরোডে চালিয়েই চলেছি, রাস্তা আর শেষ হচ্ছে না। ঠান্ডা ঢুকছে না, আর সিটটা এখনো ভিজে আছে না পিছন দিকে। তো যারা যারা কাজাতে পেট্রোল ভরাওনি বা ভুলে গেছো বা কোনো কারণে বাই মিস্টেকলি চলে এসছো, তারা এখানে এসে পেট্রোল পাবে। এটা হচ্ছে তোমার চন্দ্রতাল থেকে প্রায় 30-35 কিলোমিটার দূরে, নরলিং ফুড অ্যান্ড টেন্টস। এখানে টেন্টও পাওয়া যায়, 2000 টাকা করে পার টেন্টের ভাড়া। হ্যাঁ, এই টেন্টগুলো 2000 টাকা। যতজন থাকতে পারে, যতজন না, 2 জন হয়তো থাকতে পারবে। আর লোকেশনটা দেখে নাও, খুব সুন্দর। বাই চান্স তোমাদের যদি পেট্রোল দরকার পড়ে, তাহলে এখানে এসে তোমরা পেয়ে যাবে। কাজাতে অবশ্যই পেট্রোল আগে ভরে নেবে, না হলে খুব চাপে পড়ে যাবে। কাজাতে পেট্রোল না ভরালে সাজা হয়ে যাবে, আমার মতো লোকের কাছ থেকে ভিক্ষা চাইতে হবে। এখনো চলেছি সেই একই রকম খারাপ রাস্তা দিয়ে, কিন্তু থাকার জায়গা একটাও পেলাম না সেরকম ভালো, মানে কোনো গ্রাম বা টাউন ভিলেজ কিছুই দেখতে পাচ্ছি না। দেখা যাক, আরও 20-30 কিলোমিটার এগানোর টাইম আছে। এখন বাজে 5:30, 5:30 মানে 7:30 অবধি তো ইজিলি আমরা বাইক চালাতে পারবো, মানে আর 2 ঘন্টায় 40 কিলোমিটার তো যাওয়াই যায়। দেখবো কোথাও কোনো রুম পাওয়া যায় নাকি।
তিনটে জায়গায় রাস্তার কাজ হলো, তিনটে জায়গায় আমাদের একটা 1 ঘন্টার কাছাকাছি, আর দুটোই 15 মিনিট করে আমাদের 1.5 ঘন্টা মানে দাঁড়িয়ে থাকতে হলো। 1.5 ঘন্টা টাইম আমরা আরও এক্সট্রা পেতাম। আর ঠান্ডা, ও সেই লেভেলের ঠান্ডা। বাতাস যে আসছে না, পুরো কাঁপিয়ে দিচ্ছে একদম। এদিকে কিছু ক্যাম্প দেখতে পাচ্ছি। নিচেও অনেকগুলো ক্যাম্প আছে, এখানে থাকার জন্য এইসব ক্যাম্প করা আছে। জায়গাটা কিন্তু আমার অসাধারণ লাগছে। একটু করে পা ভিজছে, শুকাচ্ছে, আবার একটা করে জল চলে আসছে। সুন্দর নদী আর পাশে কি সুন্দর সবুজ সবুজ ঘাস, দারুণ লাগছে দেখতে। পুরো যেরকম আমরা ছবি আঁকতাম পুরো সেরকম। এগুলো সব এই যে কালো মতো হয়ে আছে, এটা বরফের পুরো চাই, ফুল বরফের চাই। এটা বুঝতে পারছো? এগুলো দেখে বোঝা যাচ্ছে না তাহলে এখানে ঠান্ডাটা কি লেভেল আছে। এই যে বলছিলাম না বরফের চাই, উপরে শ্যাওলা পড়ে গেছে, মানে বরফ গলছে না।
রাস্তা খারাপ আর শেষ হচ্ছে না, চলতেই আছে চলতেই আছে, কবে যে শেষ হবে। হাটগুলো একটু অদ্ভুত সুন্দর, এটা সামনে বরফ, পিছনে বরফ, সাইডে বরফ, ওই সাইডে বরফ, 360 বরফ একদম। নিচে নামছিলাম, তারপরে আবার উপরে উঠতে হচ্ছে। কোথায় যে যাবো উপরে উঠে বুঝতেই পারছি না। জায়গাগুলো অসাধারণ আছে, এখানটা একটু মানে কি বলবো, এসব বসে থাকতে হবে সারাদিন। স্পিতি নদীর জল এরকম বয়ে বয়ে যাবে, পাশে এরকম বসে থাকো, তো সুন্দর একটা ভ্যালি, দারুণ দারুণ। উপরে বরফ, নিচে ঘাস, এটা অন্যরকম দৃশ্য, এরকম তো দেখাই যায় না সাধারণত। না, এ যা দেখছি মানগানের চেয়ে কম কিছু না। এরকম দেখা যায় বলো, উপরে বরফ, একই পাহাড়ের বাংলাদেশে এত সুন্দর ঘাস, খুব কম খুব কম, এরকম আমি দেখিনি। তো কি অসাধারণ লাগছে বিকেলের একদম সন্ধ্যার রোদটা যখন এই পাহাড়ের গা বেয়ে পড়ে, সঙ্গেই বাজে রাস্তা। এত সুন্দর ওয়েদারে একটা বাজে রাস্তা পড়েছে কপালে।
শান্তি শান্তি। শান্তি কেন, কারণ হচ্ছে আমরা এত সুন্দর একটা রোডে এসেছি, সেই খারাপ রাস্তা পেরিয়ে। উফ, পুরো দিনটাই আজকে পুরো গা হাত পা ব্যথা করে দিয়েছে। এই কিছু বলবি? এই যে এখানে আছিস, কিছু বলবি? वेस्ट बंगाल হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল। কিচ্ছু বলবি না? এই যে ব্রেক খুলে আছিস, কেমন লাগছে? सुपर लगছে, এত সুপার লাগছে বলতে পারবো না। আজকে আমরা এই বেডে আছি, জানি না অন্ধকারে কেমন দেখা যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার।